আমরা শুরু করছি আজকে হচ্ছে এভিডেন্স অ্যাক্টের আমাদের 3 নম্বর ক্লাস। একটা ক্লাসে আমরা ক্লাস অ্যারাউন্ড সেকশন 9 পর্যন্ত পড়াশোনা করছি, ঠিক আছে। আজকে 10, 11 তার সাথে আমরা যতটুকু পারি আর কি দেখার চেষ্টা করবো। 10 ধারার সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে থিংস সেড টু বি ডান বাই কনস্পাইরেটর ইন রেফারেন্স টু কমন ডিজাইন। এই আমরা মোটামুটি 55 সেকশন পর্যন্ত যাই করবো সবগুলোই আমরা যে বিষয়গুলো পড়বো সেই বিষয়গুলো প্রাসঙ্গিক, ঠিক আছে। কোন বিষয়গুলো প্রাসঙ্গিক সেই বিষয়গুলো করবো। তো আমরা যাই করি আমাদের আলোচনার কথা থাকবে যে এই বিষয়টা প্রাসঙ্গিক। কিসের প্রাসঙ্গিক? মামলার ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, ঠিক আছে। মামলা প্রমাণের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। আচ্ছা, এখানে 10 ধারায় যেটা বলছে অভিন্ন অভিপ্রায় বিষয়ে ষড়যন্ত্রকারীদের কথা, তাদের কোনো একটা কর্মকাণ্ড পরিচালিত হবে একই উদ্দেশ্য সাধনের জন্য, আর কোনো একটা নির্দিষ্ট অপরাধ সংগঠনের জন্য। কনস্পাইরেটরি মানে হচ্ছে ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারীদের কোনো কথা কী হবে? প্রাসঙ্গিক হবে। কোন ধারা? 10 ধারা অনুযায়ী তাদের কথা প্রাসঙ্গিক হবে। কীরকম? তাদের কথা কাজ দুটোই প্রাসঙ্গিক হবে। আগে একটা উদাহরণ দিই। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য একটি ষড়যন্ত্রে একজন ব্যক্তি যোগদান করছে, এর বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান আছে। তার মানে সে যে করছে যোগদান করছে, যোগদান করাটা কি একটা কাজ? এটা কিসের জন্য? বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই উদ্দেশ্যে একজন ব্যক্তি এই কাজের সাথে জড়িত হওয়ার জন্য এই কাজে যোগদান করছে। তো এই তার যোগদান হচ্ছে একটা কাজ, এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। আচ্ছা, তারপরে ষড়যন্ত্র অনুসারে আরেকজন ব্যক্তি ইউরোপ থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। কি করছে? অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে। অনুরূপ উদ্দেশ্যে সি মানে আরেকজন ব্যক্তি চট্টগ্রাম হতে অর্থ সংগ্রহ করছে ষড়যন্ত্র যোগদানের জন্য। ডি খুলনা লোকজনকে উৎসাহিত করছে ষড়যন্ত্রের উদ্দেশ্য সমর্থন করে। ই পাবনাতে লেখা প্রকাশ করছে। সি কর্তৃক চট্টগ্রাম হতে সংগৃহীত অর্থ এবং ষড়যন্ত্রের বিবরণ সম্বলিত এইচ এর লেখা চিঠির বিষয়বস্তু লাঘব হতে এফ কাবুলে জি এর পাঠিয়েছে। ষড়যন্ত্রের অস্তিত্ব এবং তাতে এ এর জড়িত থাকা এ উভয় বিষয় প্রমাণের জন্য উপরোক্ত ঘটনাসমূহ প্রাসঙ্গিক হবে। যেটা আমরা 6 ধারা পড়ছি, সেই 6 ধারা আলাদা একটা টপিকে এই 10 ধারা ব্যাখ্যা করছে। 6 ধারাতে আমরা বলছি নির্দিষ্ট কোনো একটা কাজের যে কোনো অংশ যদি কেউ সম্পাদন করে সেটা প্রাসঙ্গিক হবে, যেটাকে আমরা রেস জেস্টাই বা কেউ রেস গেস্টাই এরকম আমরা বলছি। তারা বলছে একই কাজের বিভিন্ন অংশ যদি আলটিমেট উদ্দেশ্য কি? দেশের বিরুদ্ধে একটা বিদ্রোহ করা বা যুদ্ধ ঘোষণা করা, কিন্তু তার উদ্দেশ্যে এক একজন এক একটা কাজ করতেছে। হতে পারে সেটা এই যে ধরেন আমরা যদি জুলাইয়ের কথা বলি, ধরেন এখন জুলাই বিপ্লবীরা হচ্ছে মানে তারা হচ্ছে যে জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, যার কারণে আমরা দেখতেছি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমরা এই ঘটনাগুলো দেখতেছি। যদি ভিন্ন রূপ হতো, যদি বিপ্লবীরা তারা যদি ফেল করতো তাহলে কী হতো? তাহলে এরা সব হতো রাষ্ট্রদ্রোহী, ঠিক আছে। এরা নাটোরে যে যারা কাজকর্ম করছে, ঢাকাতে একটা ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার প্রেক্ষিতে নাটোরে এরা হচ্ছে জমায়েত হয়েছে, কেউ পোস্টার ছাপিয়েছে, কেউ লিফলেট ছাপিয়েছে, কেউ হচ্ছে দেওয়াল লিখন করছে। এইগুলো সবই কী হতো? সবই এই একই কাজের ঘটনা হিসাবে। তার মানে ওই যে ওখানে সাজিদ আলম, তারপরে হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ সহ ওরা যেভাবে দায়ী হতো একটা কাজের জন্য, সেখানে এখানে হাসিবুল হক সানজিদ সহ শুরু করে অন্যান্য ব্যক্তিরাও একইভাবে দায়ী হতো। কেন? এটা হচ্ছে একই কাজের পরিক্রমায় বিভিন্ন অংশ, ঠিক আছে। এই হিসাবে 10 ধারা এটাই বলছে যে এরকম ষড়যন্ত্র হিসেবে কোনো কাজ করে, ষড়যন্ত্রের জন্য অংশের কোনো কাজ যে কেউ যদি সম্পাদন করে প্রত্যেকটা তাদের কাজ কথা প্রত্যেকটা জিনিসই কী হবে? প্রাসঙ্গিক হবে। ওই যে তুমি কে আমি কে রাজাকার, এটাও একটা প্রাসঙ্গিক কথা, ঠিক আছে। জি, আচ্ছা। 11 ধারা। 11 ধারাতে সবচেয়ে মজার একটা বিষয় এবং মানে কনফিউজিং একটা সেকশন 11 বলছে অন্য কোনোভাবে যে সমস্ত বিষয় অপ্রাসঙ্গিক, বুঝলেন? অন্য কোনোভাবে যে সমস্ত বিষয় অপ্রাসঙ্গিক সেই বিষয়টা প্রাসঙ্গিক হবে। অনেক সময় বিষয় প্রাসঙ্গিক হতে পারে। এক্স্যাক্টলি, কখনো কখনো অপ্রাসঙ্গিক বিষয়ও প্রাসঙ্গিক হইতে পারে। কীভাবে প্রাসঙ্গিক হইতে পারে? যে
আমাকে একটা অপরাধের জন্য দায়ী করা হলো, আমাকে একটা অপরাধের জন্য দায়ী করা হলো। সেই তো ধরেন আমাকে অপরাধের জন্য দায়ী করছে, তা আমি সেদিন হচ্ছে ঢাকাতে পরীক্ষা দিতে গেছি। ওই ঘটনার সাথে এই ঘটনার সাথে কোনো প্রাসঙ্গিকতা আছে? আমার এই ঘটনাটা একটা আমার পরীক্ষা আমি দিতে দেবো, চাকরির জন্য এমনি একাডেমিক পরীক্ষা হোক, আমি পরীক্ষা দিতে গেছি। আর এইদিকে একটা ঘটনা ঘটছে, কীভাবে প্রাসঙ্গিক মানে আপাত দৃষ্টিতে আমরা কি দেখতেছি? অপ্রাসঙ্গিক বিষয়, এটার সাথে এটা কোনো কানেক্টিভিটি থাকার দরকার নাই, নাই একদমই নাই, কিন্তু তারপরেও প্রাসঙ্গিক হচ্ছে। কীভাবে প্রাসঙ্গিক হচ্ছে? এটাকে বলছে যে প্লি অফ অ্যালিবাই। একটা উদাহরণ এই নীতির আন্ডারে, এই 11 ধাপের আন্ডারে এটা একটা উদাহরণ। প্লি অফ অ্যালিবাই, এই অ্যালিবাইয়ের অর্থ কি? আপনারা লিগ্যাল ইংলিশে পড়ছেন। অ্যালিবাইয়ের অর্থ হচ্ছে এলসওয়্যার, মানে অন্যত্র থাকা, ঠিক আছে? অন্যত্র থাকা। তো ঘটনার সাথে একটা অপ্রাসঙ্গিক বিষয়, তারপরেও প্রাসঙ্গিক হচ্ছে। কিভাবে প্রাসঙ্গিক হচ্ছে? অন দ্য বেসিস অফ টাইম। বলছে কিভাবে? আমার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসা হয়েছে ওইটা প্রমাণের জন্য আমাকে ওই স্থানে থাকতে হবে, ওই স্থানে থাকতে হবে। আমি যদি ওই স্থানে না থাকি তাহলে আমি তো ওইটা সংশোধন করতে পারবো না, পারবো? আপনাকে গুলি করা হয়েছে, এই মানে এরকম একটা অভিযোগে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার বিচার হচ্ছে। তো যেই দিন যেই স্থানে আপনাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, আমি আপনাকে গুলি করেছে বলে অভিযোগ করা হয়েছে, সেই দিন আমি ঢাকাতে, নাটোরে নাই, নাটোরেই নাই, আমি সেদিন ঢাকাতে একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে গেছি। তো এইখানে কীভাবে প্রাসঙ্গিক হচ্ছে? এটা আমি যে এই কাজের সাথে জড়িত নয় সেটা প্রমাণ করার জন্য এই জিনিসটা প্রাসঙ্গিক। আদতে কিন্তু কোনো প্রাসঙ্গিকতা আসছে না। ঘটনা ঘটছে একটা নাটোরে, আর আমি আছি ঢাকাতে, গেছি আমি ঢাকায় পরীক্ষা দিতে, আর এখানে একটা অকারেন্স ঘটে গেছে, কোনো যোগাযোগ থাকা দরকার নাই বা উচিত না, কিন্তু তারপরেও প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? যে আমি যদি ওটা প্রমাণ করতে পারি যে আমি ঢাকাতে, তাহলে এই বিষয়টা আমি ডিসপ্রুভ করতে পারবো, বুঝা গেল? এই বিষয়টা আমি ডিসপ্রুভ করতে পারবো। অ্যাজ এ রেজাল্ট এই এটাকে বলছে এলসওয়্যার, মানে অন্যত্র থাকা, অন্যত্র থাকা। যেখানে ঘটনাটা ঘটছে সেখানে নাই। এটা হচ্ছে সব থেকে বড় একটা ডিফেন্স লয়ার যারা থাকে, এই অ্যালিবাইটা সব থেকে বেশি নিয়ে থাকে তারা। এবং ব্যাপার হচ্ছে এখানে আবার 130 টাকা কানেক্টেড সেকশন 103, যে অ্যালিবাই যদি ফেইল করে, অ্যালিবাইটা যদি কেউ বলে যে আমি এখানে ছিলাম না, সেটা প্রমাণের দায়িত্ব আবার কিন্তু তার, যে ব্যক্তি এটা দাবি করছে। আমরা সাধারণভাবে জানি মামলা প্রমাণের দায়িত্ব কার? যে অভিযোগ করে তার, অভিযোগকারী বা সংবাদদাতা, তার হচ্ছে মামলা প্রমাণের দায়িত্ব। কিন্তু যদি কেউ অ্যালিবাই নিয়ে ফেলে, তাকে সেটা প্রমাণ করতে হবে যে আমি ওই দিন ওইখানে ছিলাম না। যদি আদারওয়াইজ হয়, এই অ্যালিবাই যদি বুঝে শুনে না নেওয়া হয়, এর কারণে কিন্তু ফেসে যেতে পারে, ঠিক আছে? নুসরত ফরিদ এই কারণে জামিন পেয়ে গেছে, কারণটা ছিল ফেসবুক পোস্ট, পাসপোর্ট, এটা হচ্ছে অ্যালিবাইয়ের ধারণা, ঠিক আছে? আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ অ্যালিবাই, মামলা করেন না? হ্যাঁ, আপনার জন্য অ্যালিবাই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অ্যালিবাই মানে হচ্ছে কি? অন্যত্র থাকা, এলসওয়্যার, অন্যত্র থাকা। তার মানে হচ্ছে কোনো ঘটনার সময় যাকে আসামি করা হয়েছে সেই আসামি যদি ওই স্থানে না থাকে, অন্য জায়গায় থাকে, এই এক্সকিউজ যদি নেওয়া হয়, তাহলে সেটাকে অ্যালিবাই বলে। এবং অ্যালিবাই প্রমাণের দায়িত্ব যে ব্যক্তি অ্যালিবাই দাবি করবে, সে ব্যক্তি বলবে যে আমি ঘটনার জায়গায় ছিলাম না, তারই এটা প্রমাণের দায়িত্ব। যদি সে সেটা প্রমাণ করতে পারে, সে খালাস হয়ে যাবে। জামিন পেতে পারে, মানে যখন তার যে স্টেজে থাকে জামিন দেখা যাচ্ছে যে আমি বাদী পক্ষের লয়ার, সেক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে যে সে উপস্থিত ছিল, এটা তো প্রমাণ করতে হবে। যারা ডিফেন্স লয়ার, তার এটা প্রমাণ করতে হবে যে আমার মক্কেল এখানে উপস্থিত ছিল না। অ্যালিবাই যদি কেউ একজন নিয়ে থাকে, প্রথমে তো আপনি যদি অ্যালিবাই না নেন সেটা ডিফারেন্ট ইস্যু, সে ডিফেন্স, সে যদি অ্যালিবাই না নেয় সে অন্য ধরনের ইস্যু। তখন বাদীকে মানে যে মামলাটা করছে তাকে প্রমাণ করতে হবে যে কি ওই ব্যক্তি এই ঘটনাটা এখানে থেকে ঘটিয়েছে। কিন্তু আপনি যদি বাই এনি চান্স অ্যালিবাইটা নিয়ে আসেন, তখন প্রমাণের দায়ভার আপনার উপরে চলে যাবে, ঠিক আছে? আপনি যদি ফেইল করেন, আপনার সেখানে সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য অ্যালিবাইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে। সত্য অ্যালিবাই ছাড়া নেওয়া
উচিত না, নেওয়া উচিত না মানে নিতে হয় না, নিজেই ঝামেলায় পড়ে যেতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা পড়ি একটু। যদি কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, কোনো বিষয় যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে তার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, সেগুলো যদি স্বয়ং অথবা অন্য কোনো বিষয়ের সাথে সংযুক্ত হয়ে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকরূপে সম্ভব বা অসম্ভব করে তোলে। তার মানে প্রথম যে ব্যাপারটা হইতে হবে অসঙ্গতিপূর্ণ। একটা মার্ডার হয়েছে আর আমি পরীক্ষা দিতে গেছি, ব্যাপারটা কি এটা ভিন্ন 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 বিষয়, একটার সাথে আরেকটা কোনো প্রাসঙ্গিকতা নাই, যোগাযোগ নাই। কিন্তু কীভাবে যোগাযোগ হতে পারে, যখন আমি ভিন্ন রূপ প্রমাণ করতে পারছি, আমি যে ওই জায়গাটা ছিলাম না এটাই আমি প্রমাণ করার মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আমি নির্দোষ, তখন ব্যাপারটা প্রাসঙ্গিক হয়ে যাবে। উদাহরণ দিয়েছে, প্রশ্ন হলো কলিকাতায় কোনো নির্ধারিত দিনে একটি অপরাধ করেছে কিনা, ওই তারিখে ঢাকা ছিল, সেটা প্রাসঙ্গিক ঘটনা। ঠিক আছে, তারপরে বলছে ঘটনাটি যে সময় সংঘটিত হয় ঘটনাস্থল থেকে তার কাছাকাছি সময় এরূপ দূরবর্তী স্থানে অবস্থান করছিল যে তার পক্ষে ওই অপরাধ করা সম্পূর্ণ অসম্ভব না হলেও বহুলাংশে অসম্ভব ছিল, এটা প্রাসঙ্গিক ঘটনা। প্রশ্ন হলো কোনো একটি অপরাধ করেছে কিনা, পরিস্থিতি এরূপ যে ক খ গ অথবা ঘ এর ভিতর অপরাধটি কোনো একজন অবশ্যই করছে। যে প্রসঙ্গ হতে প্রতীয়মান হয় যে ক ছাড়া অন্য কারো দ্বারা অপরাধটি সংঘটিত হতে পারে না এবং খ গ এবং গ কারো দ্বারা এটা হয়নি, তা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। লাস্টের উদাহরণটা একটু জটিল মনে হতে পারে। বলছে যে যেখানে অন্য তিনজনের কোনো আশঙ্কাই নেই সেই ঘটনায় প্রাসঙ্গিক। মানে প্রথম পয়েন্ট হচ্ছে চারজনের মধ্যে যে কেউ একজন করছে, তিনজন প্রমাণ করে ফেলছে যে তারা ওই ঘটনা সম্পর্কে জ্ঞাত না বা ওই ঘটনার সাথে জড়িত না বা অন্যত্র ছিল, তাহলে আর একজন যে ওই যে তাদের ঘটনার সাথে কিছু কানেক্ট, এই চারজনের মধ্যে একজন তো অবশ্যই করছে, প্রথম স্ট্যান্ডিং এটা ছিল, তাহলে তিনজন যেহেতু করেনি চতুর্থজন করছে। কথাটা এরকম যে ওদের জিনিসগুলো অপ্রাসঙ্গিক, সেই কারণেই এখানে যেটা আছে এটা প্রাসঙ্গিক। বুঝা গেল? কষ্ট হলো বুঝতে? বুঝেছেন? এটুকু মাথায় রাখেন যে অ্যালিবাই মানে হচ্ছে 11 ধারা অ্যালিবাই নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যালিবাই মানে হচ্ছে অন্য জায়গায় থাকা, যেখানে ঘটনাটা করছে সেখানে ব্যতীত অন্য কোনো জায়গায় থাকা, এইটুকু মাথায় রাখেন। আচ্ছা, 12 ধারায় যে বিষয়টাকে প্রাসঙ্গিক করছে বলছে যে সকল বিষয় ক্ষতিপূরণের মোকদ্দমায় আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহযোগিতা করে সে বিষয়গুলো প্রাসঙ্গিক। কিসের মামলা? ক্ষতিপূরণের মামলা। এখন ক্ষতিপূরণ কত হবে এই বিষয়ে কিন্তু সব জায়গায় ক্লিয়ার, আইনে ক্লিয়ারলি বলে দেওয়া নাই। আছে কি এটা ডিসক্রিপশন, কার ডিসক্রিপশন? কোর্টের ডিসক্রিপশন। কোর্ট কী কী বিচার বিশ্লেষণ করবে সেই বিষয়গুলো এই 12 ধারায় প্রাসঙ্গিক করছে। যে কোর্ট দেখবে যে কতটুকু ক্ষতি হলো, ক্ষতির ডেপটা কত, তারপরে হচ্ছে যে আসলে যে ব্যক্তির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয়েছে সে ক্ষতিপূরণ কতটুকু দিতে পারবে। ধরেন যার চাল চুরনে তার বিরুদ্ধে যদি 50 লক্ষ টাকা ক্ষতিপূরণের অর্ডার করে দেয় কিছু হবে? আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। কিন্তু এরকম সব কিছু বিবেচনা করে দেখবে, তারপরে ক্ষতি হয়েছে কতটুকু সেটাও বিবেচনা করে দেখবে। যে যদি এরকম মোকদ্দমা হয় বা মামলা হয়, এটা সিভিল ক্রিমিনাল দুইটা ক্ষেত্রেই হতে পারে। যে একজনের কী হয়েছে, একজনের হচ্ছে যে লাঠি দিয়ে আঘাত করছে কেউ, তার কারণে তার একটা ইনজুরি হয়েছে, তো দেখা যাচ্ছে সামান্য একটা ইনজুরি, এর জন্য ডাক্তার দেখানো ইত্যাদি সব কিছু দিয়ে ধরেন 1000-10 টাকা খরচ হতে পারে। কিন্তু ক্ষতিপূরণ হিসেবে যদি লক্ষ টাকা দাবি করে বা লক্ষ টাকা যদি কোর্ট রায় দেয় সেক্ষেত্রে তো এটা সমীচীন হবে। বলছে যে বিষয়গুলো এই ক্ষতিপূরণ নিরূপণের জন্য সহযোগী, এইগুলো দেখে ক্ষতিটা নিরূপণ করা যাবে, সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। ডাক্তারের একটা সার্টিফিকেট প্রাসঙ্গিক হতে পারে কি যে না এরকম 1 ইঞ্চি ডেপথ একটা পাথর হয়েছে, ঠিক আছে, এটা একটা প্রাসঙ্গিক ঘটনা, এটার সাথে ক্ষতিপূরণটা নিরূপণ করা হবে। আবার ধান খেতে গরু এসে ধান খেয়ে গেছে, তো ওই বিষয়টা প্রাসঙ্গিক যে কতটুকু এরিয়া ধান খেয়েছে সেখানে কতটুকু ধান কত, ঠিক আছে, এই বিষয়টা প্রাসঙ্গিক। আচ্ছা, আপনারা শুধু এভাবে লিখে রাখবেন, এখান থেকে বেশি ডেপথের কোশ্চেন আসে না। এখানে এরকম আসে যে 13 ধারায় কোন বিষয়টা প্রাসঙ্গিক, 12 ধারায় কোন বিষয়টা প্রাসঙ্গিক, এরকমভাবে বিষয়গুলো আসে।
13 ধারার প্রাসঙ্গিকতার বিষয় হচ্ছে অধিকার প্রথা সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে সেই বিষয়ে ওই কোন কোন ঘটনাগুলো প্রাসঙ্গিক হবে সেই ঘটনাগুলো বলছেন। ঠিক আছে, কোনো অধিকার বা প্রথা সম্পর্কে উদাহরণ এরকম হতে পারে যে কোনো একজন ব্যক্তির একটা অধিকার ছিল কোনো একটা সম্পত্তিতে, তো কিভাবে তার এই অধিকারটা তৈরি হয়েছে তার পূর্বপুরুষগণরা এই সম্পত্তির কালবাস করত। ঠিক আছে, এরকম হতে পারে। তো সেটা যে আমার বাবা যদি আমার একটা সম্পত্তি চাষ করে, আমার দাদা করে এসেছে, তারপরে আমার বাবা করেছে, তারপরে আমি করতেছি, এটা কি একইভাবে প্রথা অনুযায়ী চলছে, আবার একই সাথে আমার একটা অধিকার জন্ম গেছে জিনিসটার উপরে। এরকম যদি কোনো ঘটনার সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন উত্থাপন হয় তাহলে এই প্রথা এবং অধিকারের ব্যাপারটা প্রাসঙ্গিক করা হচ্ছে 13 ধারায়। সাক্ষ্য হিসাবে এরকম জিনিসগুলো নিয়ে আসা যাবে। প্রশ্ন হলো যে আপনি কিভাবে এই সম্পত্তিতে আছেন, দখলে আছেন। তো আমি প্রথা বা আমার অধিকারের কথা বলতে পারি। কোন অধিকার নাও থাকতে পারে, আমার কাগজপত্র নাও থাকতে পারে। এরকম বেনামি সম্পত্তি অনেক মানুষেরই অনেক জায়গায় আছে। কিভাবে আমি এই সম্পত্তিটা খাচ্ছি, আমার আগে আমার বাবা খেতেন, তার আগে আমার দাদা খেতেন, আমরা বংশ পরম্পরা এভাবে চলে আসছে, খাচ্ছি। তো এটা প্রথা বা অধিকারের প্রশ্নে এরকম সাক্ষ্য গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার জন্য, তাই না? আচ্ছা, বিষয়টা কমন করছে। আচ্ছা, 14 নম্বরে বলছে 14 সেকশনে মনের বা দেহের অবস্থা বা দৈহিক অস্তিত্ব, স্টেট অফ বডি অ্যান্ড মাইন্ড। এটা আমরা বেশি মানে ব্যাখ্যা করার প্রয়োজন নাই বেসিক্যালি, কারণ সেকশন তো এগুলা মানে খুব বেশি ব্যাখ্যা করে পড়ার মতো কিছু নাই। এরপরে আবার কনফেশন আছে, অ্যাডমিশন আছে, ওই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। 14 ধারা বলছে মানসিক শারীরিক কন্ডিশন, শারীরিক বা মানসিক অবস্থাগুলো প্রাসঙ্গিক হবে। উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। কেউ কোনো অপরাধ সেটা সরল ইচ্ছায় করেছে কিনা, সরল বিশ্বাসে করেছে কিনা, ইচ্ছাকৃতভাবে করেছে কিনা, আর তাকে জোর করা হয়েছে কিনা, কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে প্রাসঙ্গিক হবে। যেমন কেউ যদি একটা ধরেন কোনো একটা ক্ষতি করে ফেললো, যেমন একটা মার্ডার করে ফেললো, সিনেমাগুলোতে দেখা যায় যে কেন মার্ডারটা করা হলো। দেখা গেল নায়কদের হচ্ছে ছোটবেলায় বাবা আমাকে মেরে ফেলেছে দিলেন, তো নায়ক কোনো ন্যায় বিচার পায়নি, বড় হয়েছে বাধ্য হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য খুনটা করেছে। হতে পারে না? কোন সিনেমা খাইনি আমার দেখা গেল যে আবির ভাই গার্লফ্রেন্ডকে আমি আটক করে মাথার মধ্যে বন্ধ উঠে গেছে, আবির ভাই আপনি এই ক্লাসটা করেন না মিলে কিন্তু আমাকে এগুলো হচ্ছে ক্রিমিনোলজির ম্যাটার। ক্রিমিনোলজি যারা পড়ছেন সিনেমা হ্যাঁ, এগুলো হচ্ছে সাইকোলজি এবং একই সাথে ক্রিমিনোলজির ম্যাটার, যে কেন একজন ব্যক্তি একটা অপরাধ করল সেইগুলোও প্রাসঙ্গিক হবে। এই প্রাসঙ্গিকতার উপরে ভিত্তি করে কি হতে পারে, সাজা কম বেশি হতে পারে, কখনো কখনো খালাস হয়ে যেতে পারে। যেটা আমরা পেনাল করে জান্নাতুল সিয়াম থেকে 106 পর্যন্ত যেই ধারাগুলো আছে বিভিন্ন জেনারেল ডিফেন্স সম্পর্কে বলা আছে। যদি কেউ আত্মরক্ষার্থে কোনো একটা অপরাধ করে ফেলে আত্মরক্ষার্থে, তাহলে সেটা কি হবে, অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু এটা কি স্টেট অফ মাইন্ড, কেন সে করলো। আবার আমরা যদি 376 থেকে 106 পেনাল কোডে জেনারেল ডিফেন্স পড়বো আমরা আস্তে আস্তে। এরপরে আসেন যে কি বলতে গেলাম, অপরাধ মারার হ্যাঁ এক্স্যাক্টলি। এবার হচ্ছে 302 আমরা জানি কি হয়, মৃত্যুদণ্ড হয়। কোন ক্ষেত্রে খুন করা হবে, খুনের এখন 302 এবং 304 দুইটা আলাদা কারণে ডিল করে এবং সেগুলো সংজ্ঞা দেওয়া আছে 299 এবং 300-তে। কালপেবল হোমিসাইড এবং মার্ডার। কালপেবল হোমিসাইড হচ্ছে নিন্দনীয় নরহত্যা যেটা খুন নয়, আর কালপেবল হোমিসাইড হচ্ছে নিন্দনীয় নরহত্যা, সরি, আর মার্ডার তো মার্ডারই, খুন। মানে এই দুটার মধ্যে আবার পার্থক্য বেশ কয়েকটা জায়গায় আছে, ব্যাখ্যাগুলো আছে, আমরা পড়বো তখন। মূল যে জায়গা সেটা হচ্ছে ইন্টেনশনাল ব্যাপার, যে আমার মারার উদ্দেশ্য ছিল কিনা, আমি প্ল্যান করে মারছি কিনা, এটা হচ্ছে মূল জায়গা। যদি আমি প্ল্যান করে মারি তাহলে সেটা মার্ডার, আমার যদি মারার ইন্টেনশন থাকে সেটা মার্ডার। কিন্তু যদি প্ল্যান না করে অ্যাক্সিডেন্টলি হতে পারে, আবার আকস্মিক প্ররোচনায় উত্তেজিত হয়ে হতে পারে, এগুলো হইলে কি হবে, নিন্দনীয়
আপনারও হত্যা হবে, নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো সেই ক্ষেত্রে মানে একটা সিনেমা স্যার, আরমান সিনেমা, আরমান ভাই, আরমান সিনেমা, আর ভাই ওই সিনেমার নায়িকা মান্নাক মারা যায়, ভিলেনিক মারা যায়। আচ্ছা কিন্তু কিন্তু স্যার আমার মস্তিষ্কের মধ্যে কি চলতেছে এটা তো আপনি জানেন না। আপনার কর্মকাণ্ড এটা প্রকাশ করে দেবে। না স্যার শুনেন, যারা সুপরিকল্পিত চাকু দিয়ে আমার এই পায়ের একটা মারি নিলাম, এই পায়ের একটা মারি নিলাম, আমি তো মরছি না, আমার হাসপাতালে ভর্তি করবি। এই দাঁড়ান দাঁড়ান, চাকু দিয়ে মেরে দিল, আপনাকে মেরে দিল, কে মারলো? যাকে খুন করছে তাই, যাকে খুন করছে সে, যাকে আপনি খুন করছেন সে কি? সে না হয় অন্য কেউ মারি দিল। নায়িকা প্রতিশোধ নেয় নায়কের। হ্যাঁ, এখন আপনাকে কালপেবল হোমিসাইড, আপনি যদি মার্ডারটাকে মার্ডার হিসেবে না দেখে কালপেবল হোমিসাইড হিসেবে দেখাতে চান, সেক্ষেত্রে আপনার কিছু গ্রাউন্ড নিতে হবে। কি গ্রাউন্ড? যে আমি এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, বা এটা যে কোনোভাবে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে অথবা পরিকল্পনা ছাড়াই হয়ে গেছে। এখন আপনি মারলেন চাকু আর বলছেন যে আপনি হচ্ছে কালপেবল হোমিসাইড করলেন। এখন কথা আছে, আপনার যদি মারার ইন্টেনশন না থাকে তাহলে আপনি চাকু নিয়ে এসছেন কেন? ক্লাসে আপনি চাকু নিয়ে এসছেন কেন? আমার না, আমি গল্পগুলো বলছি, এটা ডিপেন্ডস অন দ্য ফ্যাক্ট। সব কিছু ফ্যাক্টের উপর ডিপেন্ড করে। এই যে কোনটা মার্ডার এবং কোনটা খুন, এটা সবগুলো ডিপেন্ড করেছে ফ্যাক্টের উপরে। ফ্যাক্টই আপনাকে বলে দিবে, সার্কামস্টেন্স আপনাকে বলে দিবে এটা খুন হবে নাকি কালপেবল হোমিসাইড হবে। ঠিক আছে? এই যে আমি সাধারণ কথা, যে আপনি ক্লাসে আসছেন, ক্লাসে আসলে আপনার যদি মানে একটা আপনার চিন্তা ভাবনা নাই এরকম যে খুন হবে, কোনো একটা কিছু হবে, তাহলে আপনি চাকু কেন নিয়ে আসছেন? নিজের আত্মরক্ষার জন্য। নিজের আত্মরক্ষা। আর সময় এটা হতে পারে, এটা মানুষ জানে। রেগুলার, হ্যাঁ এরকম যদি হয় রেগুলার বেসিসে আপনি চাকু নিয়ে আসেন, সেটা ডিফারেন্ট ইস্যু। সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে যে আপনি রেগুলার বেসিসে আপনি চাকু নিয়ে আসেন, বা যাদের কাছে গান থাকে তারা গান নিয়ে আসতে পারে, সেটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে স্বাভাবিক ঘটনার আকস্মিকতায় দেখা গেল যে কি আপনার কাছে গান আছে। সাধারণত গান কি থাকে, ম্যাগাজিন থেকে বের করা, আলাদা ম্যাগাজিন থাকে, আলাদা গান থাকে। তো আপনি গান লোড করে নিয়ে এসছেন ওই দিন, যে আর মানে শুধু শুট করা দরকার, এবং গিয়ে বললেন যে আমি আসলে মারতে চাইনি, হয়ে গেছে। তার মানে কি বোঝা গেছে যে আপনি আপনি ম্যাগাজিন করে নিয়ে এসছেন, আপনি লোড করে নিয়ে আসছেন, তার মানে কি আপনার একটা ইন্টেনশন ছিল। এই যে মেন্টাল কন্ডিশনটা এখানে হচ্ছে রেলিভেন্ট, এখানে প্রাসঙ্গিক। ঠিক আছে? আপনার ইচ্ছা, শারীরিক, আপনার শারীরিক অঙ্গভঙ্গি, সেটা আপনার রেলিভেন্ট হতে পারে। আপনি ধরেন আমার কথা, ধরেন আমার কথা শুনেন আপনি, আমি চাকুতে মারলাম না, কিচ্ছুতে মারলাম না, ধরেন জাহাঙ্গীরের শক্তি কম আমার থেকে, সে একটা কথা, বা মোহিতের শক্তি কম আমার থেকে, আমি তো জানি যে মোহিত আমাদের পারবি না, আমি এখন ধরে বহু কাটে দেয় মারি ফেলা যায়, মাটি তো খুঁজে দেয়। এখন ওই ৭৬ থেকে ১০৬ যখন পড়বেন, এর মধ্যে আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এই ভাগ যদি ১০০ মানে ১০০ দ্বারা এরকম বলা আছে যে কতক্ষণ পর্যন্ত মার্ডার করা যাবে বা একটা হত্যা করা যাবে আত্মরক্ষার সাথে। তো আপনি আপনার বিরুদ্ধে একজন কেউ চড় মারতে আসছে, চড় আগায় নিয়ে আসছে, আপনি তারা খুন করে দিলে, সেটা তো আপনার জেনারেল ডিফেন্স হবে না, সেটা তো আপনার আত্মরক্ষা হবে না, তাই না? দুজনই, আমিও অসুস্থ হয়ে গেছি তখন হাসপাতালে ভর্তি। এগুলো যখন আমরা ওই ৭৬ থেকে ১১০ পর্যন্ত পড়বো, ১০৬ পর্যন্ত পড়বো, তখন একদিন স্যার কবে জানো, মামা রোড অ্যাক্সিডেন্ট করছে, আর ছাগল পড়েছে, ছাগলটার সাথে মারা গেছে, আর মামা কি মামাও ঘুরে পড়ে যাক, ওকে মামা কিচ্ছু হয় কি বাঁচার তাহলে এই সমস্ত বিষয় হচ্ছে। আবার মানে দৈহিক শারীরিক কোনো বিষয় কীভাবে রেলিভেন্ট হতে পারে, বা কোনো কথাও রেলিভেন্ট হতে পারে। কীরকম আপনি আসতেছেন, কথা আসার সময় মানে অস্ত্রটা একটা গরম আছে না? অস্ত্র কাছে নেমে শরীর গরম। এক্স্যাক্টলি। তো আপনি আস্তে আস্তে মানে আপনার মুডই অন্যরকম আছে, বা পথে কারোর সাথে দেখা হয়েছে, আজকে একটা কিছু হবে, এই সমস্ত কিছুই কিন্তু আপনার জন্য রেলিভেন্ট জিনিস। আপনার মেন্টাল কন্ডিশন, আপনার শারীরিক কন্ডিশন, সেগুলোকে প্রমাণ করতে পারে। ঠিক আছে? উদাহরণ আছে কিছু, আমরা একটা উদাহরণ দিই। ক্ষয়ের একটি কুকুর ক এর ক্ষতি করলে ক্ষয়ের বিরুদ্ধে ক ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করলে কুকুরটি হিংস্র, তার ক অবৈধ ছিল, কুকুরটি ক খ বকে ইতপূর্বে কামড়েছিল। এটা প্রাসঙ্গিক বিষয়, কারণ তাহলে প্রতীয়মান হচ্ছে যে ওই কুকুরটিকে মানে ইচ্ছাকৃতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে।
যে কারো কুকুর যদি হিংস্র হয় খেতে থাকে, এটাকে মানুষের কামড়েছে, তাহলে কি করা উচিত? তার কষণ হিসাবে তাকে ফেলে রাখা উচিত, বা যে করা যায় সেগুলো করা দরকার। কিন্তু সেটা না করে তাকে ছেড়ে দিল, তো সেটা এই ডিফেন্স নেওয়া যাবে না যে কুকুর কামড়েছে আমি কী করবো। এটা যে ভিকারিয়াস লায়াবিলিটি হিসাবে এই ব্যক্তি অ্যাসল্টের জন্য, আক্রমণের জন্য তাকে চার্জ করা যাবে। ঠিক আছে, আপনাদের কাছে তো এভিডেন্সের নতুন আইন আছে, তাই না? হ্যাঁ, একদম নতুন 22 সালের অ্যাডমিশন। আচ্ছা, কত নিয়েছে এটা? শুধু এটা কোথায় বড় স্যার? এটা নিতে পারে কত স্যার? এটা নিতে পারে 60-70 টাকা। 100 টাকা। আচ্ছা, আপনারা এইখানে মোটামুটি কয়টা 14 ধারায় 14টা উদাহরণ দেওয়া আছে। আপনারা সবগুলো পড়বেন, কোনোটা না বুঝলে আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবেন। উদাহরণ করবো এখন না, পড়বেন আপনারা, এবং এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ব্যাপক। প্রশ্ন আসে, হ্যাঁ, উদাহরণ থেকে, যেগুলো উদাহরণ থেকে প্রশ্ন আসে বিভিন্ন সময়ে প্রশ্নের আইনের বাইরের থেকে উদাহরণ দেয় না। একটা জিনিস করতে পারে, এখানে ক দিয়ে আছে, আপনাকে নাম দিয়ে দেওয়া থাকতে পারে, অথবা এমএসিডি দেওয়া থাকতে পারে, বা XYZ দিয়ে দেওয়া থাকতে পারে, নামগুলো পরিবর্তন করতে পারে, বাকি ফ্যাক্টগুলো সেম থাকবে। সেই ক্ষেত্রে সেম ফ্যাক্ট নিয়ে প্রশ্ন আসবে। আচ্ছা, 15 ধারা আকস্মিক বা ইচ্ছাকৃত। এই প্রশ্নে কোনো কাজে যে সকল বিষয়ের প্রভাব থাকে, কোনো কাজ আপনি আকস্মিকভাবে করেছেন নাকি পরিকল্পনাকৃত ইচ্ছাকৃতভাবে করছেন, সেই সমস্ত বিষয়, যে সমস্ত বিষয়ের সাথে জড়িত, যে বিষয়গুলোর মাধ্যমে এই বিষয়গুলোর প্রমাণ পাওয়া যায়, সেই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে। এই যে বললাম যে আপনি একজনকে ভার্সিটিতে এসে মেরে দিয়েছেন, তো আপনার আসার পথে কয়েকজন লোকের সাথে কথা হয়েছে, তাদের আপনার কথাবার্তায় এটাই প্রকাশ পেয়েছে যে আপনি একটা কিছু আজকে করে ছাড়বেন। ঠিক আছে, তো আপনার এই বিষয়গুলো প্রাসঙ্গিক হবে, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হতে পারে। কাছে যদি একটা টান থাকে স্যার, শরীরে এমনি করো হর সিনেমা কত থাকে আমার কাছে, বাংলা সিনেমা কত দেখা যায়। আচ্ছা, একটা উদাহরণ দেই যে এখানে একটা যার টাকা সামানের জন্য একটা দেওয়া হয়েছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে প্রতারণামূলকভাবে একটি অচল টাকা প্রদানে অপরাধে অভিযুক্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, মানে এখানে কিছু আছে, বিষয় কি হবে, টাকাটি যেটা দিয়েছে এটা আকস্মিক ঘটনা কিনা, ইচ্ছাকৃত দিয়েছে নাকি আকস্মিকভাবে হয়ে গেছে। তো ধরেন এর আগে আপনি আরো 2-3 জায়গায় ওই টাকাটা চালাতে চেয়েছেন, টাকাটা চলেনি, তার মানে আপনার জ্ঞানে আছে যে এটা অচল টাকা, তাই না? তারপরেও যদি এটা আপনি চালাতে যান, সেটা আপনাকে আর আকস্মিক ঘটনা বলে আপনি বুঝছেন, এটা আপনার ইচ্ছাকৃত হয়। আমাদের এলাকায় ওরকম একটা দোকানদার ছিল, মানে চোখে একটু কম দেখতো, ঠিক আছে, তো দুনিয়ার সমস্যা ওরকম অচল টাকা সব ওনার কাছে, তাও সন্ধ্যার দিকে মানুষ যেতে তখন আমার লাইফ স্যার কোনোদিন চাল টাকা পড়ে, অচল টাকা আসে আমার তো অচল বলতে না, সিরাফরা যত টাকা চালা যাচ্ছে। আমি বিকাশের ব্যবসা করছিলাম তো লক্ষ লক্ষ টাকা লেনদেন 4-5 বছর, অনেক কোনোদিন আসবে, কিন্তু ব্যাংক থেকে যখন টাকা বের করেছিলাম বান্ডিলের টাকা ছিল, আমি আমার হাত ধরে বুঝতে পারি বান্ডিলের, কিন্তু বান্ডিল পরে চেঞ্জ করে দিলাম ব্যাংক থেকে, আর ভাঙার আগে বান্ডিল আগে চেক দিতে পারি, এই 3 মাস পর্যন্ত চেঞ্জ করে নিয়েছিলাম। ব্যাংকে কিন্তু টাকা বান্ডিলে কিছু অসাধু ক্যাশিয়ারগুলো আছে, ওরা বান্ডিলে মাঝে মাঝে কিছু মানে টাকা সাধারণত আমি দেখিনি, তারপরেও 2-1 সময় দেখা গেছে হালকা এদিক ওদিক আমার লাইফের মধ্যে পড়ে নাই, মানে এই টাকা আমিও পাইনি, সেরা কাটা টাকা পড়ে মাঝে মধ্যে, সেরা কাটা যত সেরা কাটা চালানো, তো হচ্ছে যে চালানো যায়, আকস্মিক ঘটনাগুলো চালানোই যায়, কিন্তু আমি চেষ্টা করি যে একদমই যেটা চলবে না সেটা আমি আলাদা করে, আমার বাসায় এখনো আছে নোট এরকম আছে যে ও চলবে না, ও আর বললাম আমার কাছে আর কালারের টাকা পাবে যত সেরা কাটা হয় চালানো। আর অন্যান্য ক্ষেত্রে এখন একটু সেরা ফাটা আছে, সেক্ষেত্রে আমি যাকে দিই তাকে অবগত করি, একটু সেরা আছে দেখেন চলবে কিনা। এর একটা সুবিধা আছে, মানে একটা হচ্ছে যে আপনি আপনার জায়গায় ক্লিয়ার থাকলেন যে আল্লাহর কাছে আপনি ধরা খেলেন না, এই একটা ব্যাপার।
দ্বিতীয় জায়গা হচ্ছে এরকম হালকা একটু ছেঁড়া ফাটা, আপনি যখন বলে দিচ্ছেন যে ভাই একটু ছেঁড়া আছে দেখেন চলে কিনা, আমি এ পর্যন্ত ফেরত পাই নাই, ঠিক আছে। যারা আপনি যখন বলে দিচ্ছেন, কোনো ব্যক্তি দেখবে যে বলে দিচ্ছে জিনিসটা এবং সামান্য একটু চালানো যায়, এটা আপনাকে ফেরত দিবে না সাধারণত। কিন্তু আপনি একটা টাকা দিলে সাধারণত, না বলে দিলেন, যদি ওই ব্যক্তিটা দেখে যে এটা ছেঁড়া আছে একটু ছেঁড়া থাকলেও ও কিন্তু এটা না নিতে চাইবে না। কিন্তু আপনি যখন বলে দিলেন এটা ট্রিক্স বলতে পারেন, আবার মানে শান্তি দুই দিক দিয়ে। টাকা ছিঁড়ে গেছে, একটার এক পার্ট আরেকটার আরেক পার্ট, দুটো জোড়াতে চালাতে পারবেন। এরকম না, এরকম একটা প্রবলেম করছিলাম আমি রাজশাহীতে যে বাসাতে থাকি, আমি পাইছি বাড়িওয়ালাকে অনেক ভাড়াটিয়া কে দিয়েছে তাকে, আমি অনেক গ্রুপ ছিলাম, কোনো এক ভাড়াটিয়া এরকম ভাড়া দেওয়ার সময় এরকম একটা টাকা দিয়েছে, মানে নাম্বারই চেঞ্জ, 2 টাকা 2 বার। তারপরে টাকা সমান করে কাটা টাকা ছোট বড় কেন আমি রাতে দেখে অর্ধেক নাই, বোঝা যাবে না টাকা ইয়ে সাথে ব্যাংক আলাদা। তো এগুলো হচ্ছে আমাদের এখানে জানার বিষয় হচ্ছে ঘটনাটা কি মানে আকস্মিক ঘটছে নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, এই সম্পর্কিত যে কোনো কথাবার্তা, যে কোনো কার্যক্রম এখানে প্রাসঙ্গিক হবে, ঠিক আছে। তো মেলা উদাহরণ তো এত এই পর্যন্ত থাকে সব উদাহরণ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে কোনো রীতির অস্তিত্বর ক্ষেত্রে সেটি প্রাসঙ্গিক হবে। নাম্বার দিন সাধারণভাবে এটা তো মানুষ চোখে পড়ে, দেখবে ওটা দিলে চলে যাবে বান্ডিলের মধ্যে দিলে তো আর পানির কোনো কথাই নেই। আচ্ছা, 16 নম্বর হচ্ছে যে কোনো কাজের মানে নিয়মিত কোনো কাজের অংশ হিসেবে যদি কোনো কিছু করা হয় সেটা প্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে একটি নির্দিষ্ট কার্য করা হয়েছিল কিনা, সেই ক্ষেত্রে যে কার্যক্রমে উক্ত কার্যটি স্বাভাবিকভাবে করা হতো সেরূপ কোনো কার্য করার অস্তিত্ব প্রাসঙ্গিক বিষয়। হ্যাঁ, এরকম প্রশ্ন হচ্ছে যে আপনাদের সাধারণত আপনাদের নেই না, ঠিক আছে, এই যে ক্লাস নিলে সাধারণত কি নেওয়া হয়, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, এটা স্বাভাবিক কর্মকাণ্ড। তো এটাকে ধরে এটা প্রাসঙ্গিক বিষয় হিসেবে ধরে নেওয়া যেতে পারে যে ক্লাস যদি নেওয়া হয় তাহলে তার একটা কি থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে। আমাদের নিয়মে সেটা ডিফারেন্ট হিসেবে, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ম তো স্যার সকল ক্লাসে কোনো নেই নিয়ম তো এটা যে হচ্ছে যদি ক্লাস নেওয়া হয় তাহলে একটা অ্যাটেন্ডেন্স নিতে হবে, নেওয়া হয়। তো এরকম ঘটনাগুলো প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই 16 ধারায় বলছে যে নিয়মিত যেটা করা হয়, স্বাভাবিকভাবে যেটা করা হয় সেটাকে প্রাসঙ্গিক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তারপরে একটা উদাহরণ দেওয়া আছে, অয়ের নিকট কোনো একটি চিঠি পৌঁছেছে কিনা, চিঠিটি যথারীতি তাকে প্রদান করা হয়েছে এবং ডেটের অফিসের দ্বারা তা ফেরত আসেনি, এখনো এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। হ্যাঁ, বলছে কারোর কাছে কোনো চিঠি পৌঁছেছে কিনা, তার মানে যে কাজগুলো করা হয় 2 দিনের মধ্যে পৌঁছানোর কথা, ডাকে দিল 2 দিনের মধ্যে ডাকে দেওয়া হয়েছে। তো এই যে ডাকে দেওয়া হয়েছে, ডাকঘর থেকে আমি একটা রিসিপ্ট পেয়েছি, এই সমস্ত বিষয় প্রমাণ করে যে জিনিসটা এতদিনে পেয়ে যাওয়ার কথা। এটা খোলা থাকে যে নাইট পোস্ট, তো টাকা মনে হয় 1.5 টাকা বেশি নেই কিসের নাইট পোস্টে যদি পোস্ট করা হয়। ও ওই ডাকঘরে 5টার পরেও মনে হয় নাই, শুক্র শনিবারেও দেওয়া যায়। আমি আবার গেছি বড় বড় জিপিও যেগুলো জানি রাজশাহীতে আছে, জিপিও সেন্টার যেগুলো ওগুলোতে নিয়ে আছে। আপনারা তো ওজন করে নেয় না, না ওজন করে নেয় এখানে, ওজন করে নেয়। হাত দিলে বুঝতে পারে 16 পর্যন্ত আমাদের পড়া হলো। হ্যাঁ, এই মোটামুটি 6 থেকে 16 পর্যন্ত এগুলো হচ্ছে যে বিভিন্ন ঘটনার প্রাসঙ্গিকতা সম্পর্কে। হ্যাঁ স্যার এই পর্যন্ত আজকে এখন তো না ওভারহেড উদাহরণ স্যার ইয়ে কিনা তো এই জিনিসগুলো খুবই ইজি, যার কারণে সময়ও বেশি লাগে না, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো সেকশন হয়ে গেছে। কিন্তু এরপরে 17 থেকে মোটামুটি 31 ধারা পর্যন্ত অন্য একটা চ্যাপ্টার নাকি অন্য একটা টপিক, অন্য একটা বিষয়, স্বীকৃতি, এর মধ্যে অ্যাডমিশন, কনফেশন, এই সমস্ত বিষয় আছে। তো ঈদের আগে আমরা আশা করতেছি যে 31 পর্যন্ত আমরা কভার করে দিতে পারলে আলহামদুলিল্লাহ। ঈদের আগে কোনো কোশ্চেন আছে মধ্যে কারো? পরশু কালকে হবে স্যার, ছুটি হচ্ছে সম্ভবত 2 তারিখ স্টুডেন্ট
2 তারিখ আবার সোমবার তাহলে কবে স্যার ছুটি 2 তারিখ থেকে ধরুন 1 তারিখ হচ্ছে রবিবার, 1 তারিখ রবিবার, হতে পারে যে রবিবারের আগে এক শনিবার, 31 তারিখে আপনাদের ক্লাস হতে পারে। রবিবার সোমবার টাইমে ছুটি। হ্যাঁ, রবিবার সোমবার ছুটি।